প্রিয় দর্শক, নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতায় রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বলা হচ্ছে যে প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। অর্থমন্ত্রী বলছেন যে আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমবে এবং আশা করছেন যে আগামী 1 বছরের মধ্যে মূল্যস্ফীতি 6.5% মধ্যে আসবে। আমরা এই বাজেটের লক্ষ্য কিভাবে অর্জন হবে সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মঈনুল ইসলাম, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সাবেক সিনিয়র অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব মাসরুর রিয়াজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাজেটের এই লক্ষ্যটা আসলে অর্থমন্ত্রী কিভাবে অর্জন করবেন, এটা আপনার কাছ থেকে শুনবো আমরা। যে বিশেষ প্রেক্ষিতে এসছে সেটা হলো পরপর তৃতীয় বছরের মতো আমরা বাজেট পেয়েছি বা বাজেট দিতে হয়েছে আমাদেরকে একটা অর্থনৈতিক, বিশেষ করে আমার ম্যাক্রো ইকোনমিক একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে। তো এই তৃতীয় বছরে এসে কিছু কিছু চ্যালেঞ্জ কিন্তু আগের চাইতে অনেকগুলো স্টেপ নেওয়া সত্ত্বেও একটু গভীর হয়েছে। যেমন আমার ফরেন এক্সচেঞ্জ আমার ডেপ্রিসিয়েশন এখন প্রায় 35%-এর উপরে চলে গেছে। রিজার্ভ, ইউজেবল রিজার্ভ আমরা দেখেছি 13 বিলিয়ন, আর ইনফ্লেশন প্রায় 20 মাস ধরে আমার 9-এর উপরে, এবং খুব রিসেন্টলি সরকারি তথ্য অনুযায়ী ফুড ইনফ্লেশন 10%-এর উপরে, যদিও বাজারে হয়তো এটা আমার গেলে মনে হয় যে আরও অনেক বেশি। তো সেই দিক থেকে বাজেটের নিশ্চিতভাবে এটার যেটা হওয়া উচিত ছিল যে সেটাই আমরা মনে হয় সেদিকেই নজর দিয়েছে, যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশনটা সবচাইতে হাই প্রায়োরিটি হওয়া উচিত ছিল। তো বাজেটের যে স্টেটমেন্ট আমরা দেখি, বাজেটের যে বাজেট বক্তৃতা, সেই জায়গায় কিন্তু এই বিষয়গুলো, বিশেষ করে ইনফ্লেশনের বিষয়টা বারবারে উঠে এসছে, এবং সেটা আমি মনে করি এনকারেজিং। দ্বিতীয় একটা যে ইনফ্লেশন, মূল্যস্ফীতির, সেটাকে অ্যাড্রেস করার জন্য আরও একটা বা দুটো পজিটিভ দিক যেটা বাজেটে আমি দেখছি, যেটা হয়তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আসলে এটা পারা যাবে নাকি বা অর্জিত হবে নাকি দেখার জন্য, কিন্তু আরও দুটো পজিটিভ জিনিস আমি দেখছি। একটা হলো বাজেটের যে সাইজটা, সেটা যেই আমরা যদি বৃদ্ধি দেখি, এটা কনজারভেটিভ ইনক্রিজ হয়েছে প্রতি বছর। গত কয়েক বছর ধরে এটা 10%, 11-12% করে ইনক্রিজ হতো, এবার 5%-এর কাছাকাছি ইনক্রিজ হয়েছে। যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন তাহলে হয়তো আরেকটু কম ইনক্রিজ হয়েছে। তো সেটা ভালো, কারণ আপনার বাজেট ইনক্রিজের সাথে সাথে এক্সপেন্ডিচার ইনক্রিজের সম্পর্ক সরাসরি যুক্ত। সুতরাং আমরা যদি আরও বড় বাজেট করতাম এই বর্তমানের ইনফ্লেশন মূল্যস্ফীতির সময়, সেটা সহায়ক একটা সিদ্ধান্ত হতো না। আর বাজেট ইনক্রিজটা ছোট রাখার পেছনে আরও একটা জিনিস কাজ করেছে, সেটা হলো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, যেটার আন্ডারে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেখানে উন্নয়ন প্রকল্পগুলো নেওয়া হয়, সেটার ইনক্রিজও কিন্তু, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজটাও মিনিমাল, সেটা বোধহয় 1%-এর মতো ইনক্রিজ হয়েছে। এটা সাধারণত গত বছরগুলো যদি দেখি ইনক্রিজটা অনেক বেশি হয়। আমি মনে করি সেইটাও একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, কারণ এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে একটা হচ্ছে যে বাজারে মানি সাপ্লাই এই এক্সপেন্ডিচারের মাধ্যমে সেটা বাড়ে। আরেকটা দিক আছে, আমার যেহেতু এইবার ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জে ফরেন এক্সচেঞ্জ বিষয়টা, ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন এক্সচেঞ্জ, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টস, প্রায় বেশিরভাগ ডেভেলপমেন্ট প্রজেক্টসে কিন্তু ইম্পোর্ট কম্পোনেন্ট থাকে, সিগনিফিকেন্ট ইম্পোর্ট কম্পোনেন্ট থাকে। সুতরাং আমার যদি ডেভেলপমেন্ট খরচটা অনেক বেশি বাড়তো, তাহলে সেখানে হয়তো ইম্পোর্ট ডিমান্ড এবং তার জন্য ডলার ডিমান্ড আমার বর্তমানে যে ফরেন এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজ করার যে প্রচেষ্টা, সেটার বিপরীত মুখে হয়ে যেত। তো এই জিনিসগুলো আমি পজিটিভ, আমি এনকারেজ এবং ওয়েলকাম করছি। কিন্তু এর পরবর্তীতে আমরা যদি বাকি অ্যাকশনগুলো দেখি, সেখানে খুব বেশি এনকারেজিং বা স্পেসিফিক টুলস কিন্তু আমরা দেখছি না ইনফ্লেশনকে কন্টেইন করার জন্য। এটার একটা এক্সাম্পল আমি বলি। আমি বাজেট ছোট বলেছি, কথা সত্যি, কিন্তু তারপরেও আমরা যখন ডেফিসিটে যাচ্ছি, দেখছি যে প্রায় 2,50,000 কোটি টাকার উপরে ডেফিসিট, যদিও গত বছরের তুলনায় 1% কম ডেফিসিটটা। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি যেটা, যে প্রেক্ষিত, সেখানে কি এত বড় ডেফিসিট রাখা উচিত ছিল? আমার মনে হয় না। সেখানে ডেফিসিটটা বোধহয় আরও কমানো উচিত ছিল। সেই ডেফিসিটটা কমালে হয়তো আমার বাজেট সাইজ, পার্টিকুলারলি আমার রেভিনিউ বাজেট, যেটা অপারেটিং এক্সপেন্ডিচার, যেটা টোটাল বাজেটের প্রায় 63-64% হিসেবে অ্যাপিয়ার করছে এবার, এটা বোধহয় আরও কম রাখা বা কম করার সুযোগ আমাদের আছে এবং করা উচিত। সেই জায়গাটায় আমরা ফোকাস দেখছি না। আরেকটা হলো, কয়েকটা এসেনশিয়াল প্রোডাক্টে
ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স টিডিএস যেটা সেটা কমিয়েছে, সেটা ভালো দিক। কিন্তু আমরা আসলে এই ইনফ্লেশনের কষ্ট লাঘব করার জন্য মানুষের সাধারণ মানুষের আমরা যে পরিমাণ মানে ট্যাক্স রিডাকশন আশা করছিলাম, অ্যাকচুয়ালি অনেক জায়গায় এটা উল্টা হয়েছে। আমি উদাহরণ এই কয়েকটা এসেনশিয়াল বাদ দিয়ে এটা ট্যাক্সের হার কিন্তু অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং অনেক মানে আমাদের ব্যবসা বাণিজ্য এবং জনজীবনের যে এনেবলার বলি আমরা সেরকম জায়গায়, যেমন ইন্টারনেট, ডেটা। আর এখন আপনি জানেন এই ইন্টারনেট ডেটা এটা কোনো লাক্সারি প্রোডাক্ট না, এটা কোনো উচ্চবিত্তের মধ্যে লিমিটেড না। ইভেন আমাদের খুবই নিম্ন আয়ের মানুষ যারা আছে তারাও কিন্তু তাদের পরিবারের সাথে যোগাযোগ করছে, তাদের ছোট্ট প্রোডাক্টটা তারা বিক্রি করছে, কৃষিজাত প্রোডাক্ট হোক বা অন্য, সেগুলা মোবাইল ফোনে ইন্টারনেটে তারা বাজার তথ্য দেখছে। আমাদের যে মোবাইল পেমেন্টস হয়, মানে মোবাইল পেমেন্টস যে নগদ, বিকাশ, আরও রকেটস আছে, এগুলো কিন্তু ইন্টারনেটে, এন্টায়ার ডিজিটাল ইকোনমি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হয়। সেখানে এখন 100 টাকার যে ইউসেজের জন্য 139 টাকা ভরতে হবে। তো এই যে ইনফ্লেশনের সময় এই ইনক্রিজগুলো, এই ধরনের আরও অনেকগুলো আছে, মোবাইল ফোন নিজেও, তো এগুলো কিন্তু আমার মনে হয় ইনফ্লেশন কন্টেইন করার জন্য খুব সহায়ক হয়নি। ডেফিসিটটা আমার মনে হয় আরও অনেক কমে যাওয়া উচিত ছিল, কারণ ডেফিসিটের কারণে আমার বরোয়িং নিড বেড়ে গেছে। সেই বরোয়িং নিডের কারণে আমার ওই চৌবাচ্চার একটা ফুটা ঢাকতে গিয়ে আরেকটা ফুটো কিন্তু খুলে যাচ্ছে। সেটা হলো 1,37,000 কোটি আমি যখন ব্যাংক থেকে ঋণ নিব, আমার একটা হলো যে এটা এই মুহূর্তে লিকুইডিটি যেটা ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে সেই জায়গায় গিয়ে আরও প্রেশার ফেলবে। আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট, হ্যাঁ ঠিক আছে, আগামী বছরটাতে হয়তো ইনফ্লেশন কন্টেইন করার জন্য একটু আমরা আশা করছি গ্রোথটা অত বেশি হবে না, তারপরও যতটুকু থাকা দরকার সেই জায়গা থেকে আমরা যেটা বলি ক্রাউডিং আউট এফেক্ট হয়ে যাবে। তো এবং সেইখানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমি নিশ্চিতভাবে বলতে পারি স্মল বিজনেসরা, কারণ স্মল বিজনেস লেন্ডিং ইজ রিস্কি সব দেশেই, পৃথিবীতে সব জায়গায় রিস্কি বলতে মানে অন্য মিডিয়াম বা লার্জ বিজনেসের তুলনায় যে লেন্ডার তার জন্য ওখানে একটু রিস্কটা বেশি, সেই জন্য ইন্টারেস্ট রেটও একটু বেশি নেয়। তো এরকম অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় ব্যাংকগুলো কিন্তু সরকার যখন এত টাকা নিতে চাইবে খুব আনন্দের সহিত এটা সরকারকে দিয়ে দিবে, কারণ সরকারের কে দিলে রিস্কটা অনেক কম, খেলাপি হবে না। কিন্তু স্মল, তো ওরা যখন টাকাটা এই ট্রেড অফ করবে, রিঅ্যালোকেট করবে, আমি নিশ্চিত এখানে স্মল বিজনেসের জন্য যে টাকাটা যেত বা রাখা ছিল সেটাই বেশি যাবে সরকারের দিকে, কারণ স্মল বিজনেসকে লোন দিতে আগ্রহী হবে না, ইনসেন্টিভাইজ থাকবে না ব্যাংক, ওই ঝুঁকিটা নিবে না ব্যাংক। তো সেটা গিয়ে কিন্তু আমার আবার ওই স্মল বিজনেসের মাধ্যমেই, এবং স্মলের নিচে যে মাইক্রো আছে, মাইক্রো এন্টারপ্রাইজেস, যদিও সেগুলো ইনফর্মাল, আমার এমপ্লয়মেন্ট তো এখানেই বেশি, আমার সাধারণ মানুষের যে ইনকাম আছে সেটা যদি আরও এফেক্টেড হয় স্মল বিজনেসের ফাইন্যান্সিং কমে গিয়ে, অ্যাক্সেস টু ফাইন্যান্স কমে গিয়ে, সেটা তো আমার ইনফ্লেশন ফাইটটাকে খুব একটা ত্বরান্বিত করবে না। সেটাই সব মিলে আরেকটা হচ্ছে যে জিনিসপত্রের দামটা আসলে কিভাবে কমবে? দেখেন, জিনিসপত্রের দাম বেড়েছে তো বেশ কিছু কারণে। বাজেট কি তার সব কিছু অ্যাড্রেস করতে পারে? আমার মনে হয় না। বাজেট কিছু জিনিস অ্যাড্রেস করতে পারে, কিছু জিনিস যেমন সামগ্রিক বা সামষ্টিক লেভেলে আমি বলেছি যে বাজেটের সাইজ, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাইজ, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের সাইজ, সেগুলো কম রাখাটা পজিটিভ। কিন্তু এর সাথে তো ইনফ্লেশন বা জিনিসপত্রের দাম বেড়েছে আরও অ্যাটলিস্ট দুটো কারণে। একটা হলো আমার ডলারের এই মে জুন 2022 সাল থেকে নিয়ে 35-36% ডেপ্রিসিয়েশন হলো, লেটেস্ট যে গত মাসে 7 টাকা একবারে করলো সেটা সহ যদি ধরি। তো আমি, বাংলাদেশ কিন্তু নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমার এখানে ক্যাপিটাল মেশিনারিজ, র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, ফিনিশ গুডস তো আছে। ইভেন আমরা কৃষিতে অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ, আমার ফিশারিজ, আমার ক্রপ প্রোডাকশন, কিন্তু কৃষির উপকরণগুলো কিন্তু আমাদেরকে বেশিরভাগই ইম্পোর্ট করে আনতে হয়, মানে অ্যাগ্রি ইনপুট মেশিনারিজগুলি, মেশিনারিজের সাথে বেশ একটা বড় পার্সেন্টেজ অফ সিড, ফার্টিলাইজার, ইনসেকটিসাইড, আপনার ফিশারিজ এবং লাইভস্টকের যে অ্যানিমাল ফিড বা ফিশারিজ ফিড, তার সেটা বানানোর জন্য যে সেটা আমরা সয়াবিন বলি বা অন্য কিছু, এগুলো কিন্তু বেশিরভাগই ইম্পোর্ট করে আনতে হয়। তাহলে আমার যখন 36-37% ডেপ্রিসিয়েশন হচ্ছে, সেটা তো দ্রব্যমূল্য বাড়াতে আমাকে সহায়তা করছে না। সুতরাং আমার ফরেন এক্সচেঞ্জ এবং ব্যালেন্স অফ পেমেন্ট স্টেবিলাইজেশন, এইটা কিন্তু আমার মাস্ট। এটা ছাড়া আমি, এটার অনেক ধরনের প্রবলেমে আমরা ভুগছি, মানে এটার কারণে একটা হলো আমার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আর এটার সাথে আরেকটা লিঙ্ক হলো, আমি আরেকটা রিজন বলি, সাপ্লাই চেইন ডিসরাপশন। আমার এই যে ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবিলাইজ বা ডলারের ফল
প্রাইসের ফল, রিজার্ভের ফল আরও আটকানোর জন্য আমরা ইম্পোর্ট কম্প্রেশন চেপে রাখছি। এটা ছাড়া উপায় ছিল না ওই সময়, কিন্তু এটা আমরা আশা করছিলাম এটা স্বল্প মেয়াদী হবে, কারণ বেশি দিন আটকিয়ে রাখলে অর্থনীতির আউটপুট ক্ষতিগ্রস্ত হবে, এবং হওয়া শুরু করেছে। কিন্তু আরেকটা জিনিস এটার কারণে হয়েছে, ইম্পোর্ট যখন কম্প্রেসড, যেহেতু র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুডস, ক্যাপিটাল মেশিনারিজ, ফিনিশ গুডস অনেক ক্ষেত্রে আমার ইম্পোর্ট কমে গেছে, আমার সাপ্লাইটা কমে গেছে না অনেক কিছু। তো এইটা তো একেবারে বেসিক অর্থনীতির একটা থাম রুল। আমার সাপ্লাই যখন কমে যাবে, যদি ডিমান্ড কিছুটা পড়েছে, জিনিসপত্রের দাম বাড়ায়, কস্ট অফ লিভিং বাড়ায়, কিছুটা ডিমান্ড পড়েছে, কিন্তু সাপ্লাইটা বোধহয় আরও বেশি হারে ডিসরাপ্টেড হয়েছে, যার কারণে সেই জায়গায় আবার দাম বেড়েছে। আর থার্ড, যেটা বাজেটের আওতার বাইরে, এটা গভর্নেন্স ইস্যু, সাপ্লাই চেইন মনিটরিং, ম্যানিপুলেশন, সেটাও তো হচ্ছে। সেটা যদি আমরা বন্ধ করতে না পারি, দাম কমবে কিভাবে? জি মাসরুর ভাই, ধন্যবাদ। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আমরা আশা করছি যে বিজ্ঞাপন বিরতির পরে অধ্যাপক ডক্টর মঈনুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রিয় দর্শক, আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা যাচ্ছি এখন চট্টগ্রামে, রয়েছেন অধ্যাপক ডক্টর মঈনুল ইসলাম। স্যার, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে মাননীয় অর্থমন্ত্রী যে কথাটি বলছেন যে আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমবে, প্রশ্নটা হচ্ছে যে মানে এই মূল্যস্ফীতিটা কমানোর লক্ষ্যটা কিভাবে অর্জন হবে? না, এটা আসলে একটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হবে। এখন প্রায় 10% মতো মুদ্রাস্ফীতি আছে, সেখান থেকে এটাকে 6.5% নামানো হবে বলা হচ্ছে। এবং এটা একটা সংকোচনমূলক বাজেট এবার দেয়া হয়েছে। 7,97,000 কোটি টাকার যে বাজেট, সেটা আসলে সংকোচনমূলক বাজেট। তার মানে মূল্যস্ফীতিকে এখানে কমানোর টার্গেট করা হয়েছে। কিন্তু সত্যিকার ভাবে 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করার পাশাপাশি মূল্যস্ফীতিকে 6.5% নামানো, এটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ। অতএব কতটুকু এই চ্যালেঞ্জ অর্জন করতে পারবে সেটা এখন বলা খুব কঠিন। আমরা আশা করব যে অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা তিনি অর্জন করতে পারবেন। এবং এই বাজেটে আমরা যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন সেগুলো আসলে ওই মূল্যস্ফীতিকে কমানোর জন্যই তিনি চেষ্টা করবেন, সেটা বোঝা যাচ্ছে। এবং এখানে খেয়াল করতে হবে যে আরেকটা বিষয় তিনি বারবার বলছেন, যে তিনি বর্তমানে যে রাজস্ব জিডিপি, কর জিডিপির অনুপাত যে 8%-এর নিচে নেমে গেছে, সেটাকে তিনি আগামী বছরের মধ্যে 2024-25 অর্থ বছরে সেটাকে 9.7% বাড়ানোর চেষ্টা করবেন। এটা অত্যন্ত বড় ধরনের একটা চ্যালেঞ্জ। আমরা অনেকে হয়তো খেয়াল করি না যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত এখন দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন, এবং এত কম কর জিডিপি অনুপাত হওয়ার কারণে আমাদের ঋণ জিডিপি অনুপাত বাড়তে বাড়তে অনেকখানি বেড়ে গিয়েছিল। এবার অর্থমন্ত্রী বলছেন যে তিনি বাজেট ঘাটতি, সেখানে যে ঋণ জিডিপি অনুপাত যেটা তিনি অর্জন করতে চাইছেন সেটা 4.6% নামিয়ে ফেলবেন। সেটা যদি তিনি অর্জন করতে পারেন তাহলে তো আমরা সেটাকে প্রশংসনীয় মনে করব। কারণ এই কর জিডিপি অনুপাতকে না বাড়িয়ে ঋণ জিডিপি অনুপাত কমানো যাবে না। এবং আমরা গত কয়েক বছরে যেটা দেখেছি যে আমাদের কর জিডিপি অনুপাত প্রচন্ডভাবে কমে গেছে, কিন্তু আমরা খামখেয়ালি ভাবে অনেকগুলো স্বল্প প্রয়োজনীয় মেগা প্রজেক্ট গ্রহণ করেছি, যার জন্য আমাদের বিদেশি ঋণ সেটা বাড়তে বাড়তে $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। অতএব আগামী বছরগুলোতে আমাদের এই ঋণের কিস্তি পরিশোধ এবং সুদ আসলে কিস্তি পরিশোধ, সেটা বড় ধরনের একটা বোঝা হয়ে যাবে অর্থনীতির জন্য। এবং এই বোঝা 2029-30 অর্থ বছর পর্যন্ত চালু থাকবে। অতএব তিনি যদি সত্যিকার ভাবে কর জিডিপি অনুপাতটা বাড়াতে পারেন আগামী বছরে, আমরা সেটাকে প্রশংসনীয় মনে করব। এবার আমার যে পদক্ষেপগুলো তিনি নিয়েছেন সেখানে আমি দেখব যে
আমার কাছে একটু খারাপ লেগেছে যে শিক্ষা খাতে ব্যয় এবার জিডিপির অনুপাত হিসেবে 1.69% নামিয়ে ফেলেছেন তিনি। এটা আসলে আমরা ইউনেস্কো সাথে আমরা ওয়াদাবদ্ধ যে আমরা আস্তে আস্তে শিক্ষা খাতে ব্যয় বাড়াতে থাকব, এবং সেটা যখন এই সরকার যখন 2009 সালে ক্ষমতা এসেছিল তখন সেটা ছিল 2.04%। সেটা বাড়তে বাড়তে 2.5% অতিক্রম করেছিল, কিন্তু সেখান থেকে এবছর সেটা কমিয়ে 1.69% নামিয়ে ফেলা হচ্ছে। এটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। তার কারণ হলো যে 17 কোটি মানুষের দেশে শিক্ষা খাতে যদি আমরা এভাবে জিডিপির শতাংশ হিসাবে ব্যয় কমাতে থাকি, তাহলে আসলে আমরা যেটা বলছি যে আমাদের দক্ষ এবং শিক্ষিত জনশক্তি আমরা আহ, মানে আমরা কিভাবে সেটা বাড়াতে পারি সেদিকে আমরা জোর দেব, কিন্তু আমাদের বাজেটে আমরা দেখছি যে তার দিকে সরকারের নজর নেই। সরকার বরং শিক্ষা খাতে বরাদ্দকে দিন দিন কমিয়ে ফেলছে। আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে এখানে আমরা দেখছি যে এবার অনেক কিছুর আহ, ব্যয় বাড়বে, কারণ কর বেড়ে গেছে। সেটা রাজস্ব বাড়ানোর জন্য সেটা প্রয়োজন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গরু দুধের উপরে আহ কর কমিয়ে ফেলা হয়েছে। এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, কারণ আমরা এখনো দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হইনি। আমরা গরু দুধের আমদানিতে কেন এই কর কমাবো, সেটা আমার কাছে মোটেও এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। এবং এখানে আরো অনেকগুলো খাতে কিন্তু আহ ব্যয়, সরকারি ব্যয় কমিয়ে ফেলা হয়েছে। আমরা জানি যে যোগাযোগ খাতে গত বছর 85,191 কোটি টাকা খরচ করা হয়েছিল। আগামী অর্থ বছরে সেটাকে 80,498 কোটি টাকা তে নামিয়ে ফেলা হবে। ঠিক তেমনি ভাবে আমাদের আহ, যে পল্লী উন্নয়ন খাতেও গত বছরের চাইতে এবছর অনেক কম খরচ করা হবে। অতএব এখানে খেয়াল করতে হবে যে আসলে আমরা যেটা চাচ্ছি যে সংকোচনমূলক বাজেট হওয়া সত্ত্বেও যেগুলো আমাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় খাত, সেখানে আমরা যেন কোনোভাবেই আমাদের সেই আহ আহ ব্যয়টাকে কমিয়ে না ফেলি। আমি আরেকটা ব্যাপারে প্রশংসা করব, যদি সেটা তিনি অর্জন করতে পারেন, সেটা হলো সাংসদদের গাড়ি শুল্ক মুক্ত ভাবে যে আমদানি করা যেত, এবার সেখানে তিনি কর আরোপের প্রস্তাব করছেন। এটা যদি সংসদে পাশ হয়, আমি বলবো যে অত্যন্ত একটা অন্যায্য সুবিধা যেটা আমরা সংসদ সদস্যদেরকে দিয়ে চলেছি 1988 সালের স্বৈরাচারী এরশাদ সরকারের সিদ্ধান্ত, সেটা আমরা এখনো টেনে চলেছি। এবং এই ধরনের সিদ্ধান্ত আসলে আর কোনো দেশে, আশেপাশের কোনো দেশে নেই, ভারতেও নেই, অন্যান্য কোনো দেশেও নেই। অতএব এখানে আমি বলবো যে এটা একটা ভালো সিদ্ধান্ত হবে যদি আমরা সেটা অর্জন করি। এখানে নিত্য প্রয়োজনীয় অনেকগুলো পণ্যের কর হ্রাস করা হয়েছে, 2%, 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাবো যে সাধারণ জনগণকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য একটা তিনি চেষ্টা করছেন। কর্পোরেশন ইনকাম ট্যাক্স কে কমানো, সেটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ আমি মনে করি না। তার কারণ যে আমাদের যে তিনি রাজস্ব খাতে যে রাজস্ব বাড়াবার চেষ্টা করছেন, কর্পোরেশন ইনকাম ট্যাক্স সেখানে একটা বিরাট ভূমিকা পালন করে। অতএব সেটাকে তিনি কমানোর যে প্রক্রিয়া প্রস্তাব করেছেন, সেটা আমার কাছে, আমার মনে হয় যে তার লক্ষ্যের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হবে না। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এমনকি বিদ্যুৎ খাতেও আগামী বছর আসলে কিছুটা আগের থেকে কমিয়ে ফেলা হয়েছে। আমরা সেটাকে বলবো যে এটা একটা সংকোচনমূলক বাজেটের একটা হিসাবে, কম্পোনেন্ট হিসাবে সেটাও গ্রহণযোগ্য। এবং আমরা দেখবো যে যে বিষয়গুলোতে তিনি কর বাড়িয়েছেন সেগুলো একেবারে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য পণ্য নয়। সেখানে ফ্রিজ আছে, এসি আছে, অন্যান্য যে আহ, কাজু বাদাম আছে, অন্যান্য যে আমরা বলবো যে যেগুলো সাধারণত একটু উচ্চ মধ্যবিত্তরা ব্যবহার করেন, সেসব পণ্যের উপরেই তিনি কর বাড়ানোর প্রক্রিয়া প্রস্তাব করেছেন। এবং
আমি বলবো যে তার এই বাজেট সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা একজন অর্থনীতিবিদের দেওয়া বাজেট। এটা সাবেক অর্থমন্ত্রী, যিনি ব্যবসায়ী অর্থমন্ত্রী ছিলেন, তার বাজেটের সাথে এখানে উল্লেখযোগ্য পরিবর্তন আমি অনেকগুলো দেখতে পেয়েছি। আমি এগুলোকে প্রশংসনীয় মনে করি। জি স্যার, ধন্যবাদ স্যার। মাসরুর ভাই, একটা ব্রেকের পর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছে আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। মাসরুর ভাই, আপনার কাছে যেতে চাই যে আমরা তো মূল্যস্ফীতির কথা অনেক বললাম, কিন্তু আরেকটা বিষয় যে ব্যাংকিং খাতে অনেক দিন ধরেই একটা রক্তক্ষরণ চলছে, এটা অনেকেই বলছেন যে এই ব্যাংকিং খাতটাকে আসলে আবার পুনর্গঠন করা বা একটু প্রাণ ফিরে পাওয়া, সেটার ব্যাপারে কি বাজেটে কিছু আছে? দুঃখজনকভাবে বাজেট খুব মানে এই ব্যাপারটায় নিশ্চুপ। আমরা সবাই আশা করছিলাম যে বাজেট যে ম্যাক্রো ইকোনমিক যে আমাদের চ্যালেঞ্জ, কঠিন একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই বিষয়টায় হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছে পার্শিয়ালি। সেটা হলো ইনফ্লেশনের বিষয়টায় বেশ মানে অনেক স্টেটমেন্টে এবং এই যে বাজেটের সাইজ, এটিপির সাইজ, এইসব ব্যাপারে সিনসিয়ার এফোর্ট আছে। আরও অনেক কিছু থাকতে পারতো, বাট অ্যাটলিস্ট এই জায়গাগুলোয় আছে। এবং তার সাথে এডিপির সাইজ ছোট রেখে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, যে সেখানের যে ক্রাইসিসটা, সেই জায়গায় আমি বলবো যে কিছুটা পজিটিভ স্টেপস আছে। কিন্তু আমাদের এই কারেন্ট অনগোয়িং ম্যাক্রো চ্যালেঞ্জের একটা তৃতীয় পিলার হলো আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের দুরবস্থা। এই যে নন পারফর্মিং লোন মাত্রই বাজেটের 2 দিন বা 3 দিন আগেই বোধহয় আসলো, এটা 1,56,000 কোটি থেকে বেড়ে 1,86,000 কোটি টাকা হয়ে গেছে গত কয়েক মাসের মধ্যে। তো এই যে এই এনপিএল এর যে বিস্ফোরণ সৃষ্টি হয়েছে, এবং এর আমরা দেখছি প্রায় বেশিরভাগই প্রভাবের মাধ্যমে, প্রভাব খাটিয়ে ব্যাংকের ভেতরের মালিক বা বোর্ডের বা ব্যাংকের বাইরের একটা নেটওয়ার্কের, মানে তারা কলিউশনের মাধ্যমে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে, এগুলো ফেরত আসছে না। তো এটার কারণে ব্যাংকিং সেক্টরে আমরা দেখছি যে একটা হলো যে ওভারঅল ফাইন্যান্সিয়াল সেক্টর একটা রিস্কের মধ্যে পড়েছে। অনেকগুলো ব্যাংকিং কোম্পানি এবং লিজিং কোম্পানি, এনবিএফআই, তারা অলমোস্ট বন্ধ হয়ে যাওয়ার পথে। তাদেরকে বেশ কিছু মানে এক্সট্রা সাপোর্ট দিয়ে সেন্ট্রাল ব্যাংক থেকে কোনো মতে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এই অবস্থা তো বেশি দিন চলতে পারে না। এটার কারণে আমরা যেটা বলছি যে এটার কারণে কিছুটা হলেও কিন্তু আমাদের ডলার এবং ফরেন এক্সচেঞ্জের যে ইনস্টেবিলিটি, সেই জায়গাতেও এফেক্ট পড়ছে। কিভাবে ধারণা করা হয়, এই যে এনপিএল থেকে যে টাকাগুলো লুণ্ঠন হলো, মানে যেগুলো আর ফেরত দিচ্ছে না, ইচ্ছা করে নিয়ে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, এগুলো তো আসলে লুণ্ঠনই বলা যায়, তাই না? তো সেগুলো কিন্তু বেশিরভাগ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং সেই বাংলাদেশ থেকে চলে যাওয়ার পথে এরা ট্রেড বেসড মানি লন্ডারিং ব্যবহার করে, তারা অবভিয়াসলি হুন্ডি ব্যবহার করে। এই দুটার মাধ্যমে আমার কিন্তু ডলার মার্কেটে টেনশন এবং ইনস্টেবিলিটি ক্রিয়েট হচ্ছে। সুতরাং আমি এই ব্যাংকিং সেক্টরের গভর্নেন্স, এগেইন বাজেট সব কিছু এই ব্যাপারে করতে পারবে না, কিন্তু বাজেট যে জিনিসগুলো করতে পারতো, সর্বোপরি এটার একটা সিগন্যাল দিতে পারতো। এই বাজেটের যে বাজেট বক্তব্য, বাজেটের যে মূল বিষয়গুলো বক্তব্যের মধ্যে উঠে আছে, সেখানে আমরা আশা করছিলাম শক্ত কিছু বক্তব্য থাকবে, দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য থাকবে, এবং কিছু প্রোগ্রামসের ব্যাপারে ডিরেকশনস থাকবে। কিন্তু আমরা সেই ধরনের কিছু শুনিনি। দ্বিতীয় যে জিনিসটা করতে পারতো, এই ব্যাংকিং খাতের যে মানে যে প্রবলেমগুলো, এগুলো রিস্ট্রাকচারিং, রিকনস্ট্রাকশন, যেমন ব্যাড লোন রিস্ট্রাকচারিং, সেগুলোর জন্য বেশ কিছু টুলস আছে। একটা টুলস অনেক দিন ধরে আলাপ হচ্ছে যে স্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেগুলো স্ট্রেসড ব্যাংকিং অ্যাসেট। এটা পৃথিবীর অনেক দেশে কাজ করেছে, এটা সাম্প্রতিক সময়ে ইন্ডিয়াতেও কাজ করেছে, তারাও এটা করেছে। আমাদের দেশে এটার শোনা যাচ্ছে যে হচ্ছে, কিন্তু মানে আসেনি। এটার আইন পাশ করা দরকার, আসেনি। এটা হলে হয় এটার মানে একটা মডেল হলো পিপিপিতে, সেখানে সরকারের কিছু কন্ট্রিবিউশন থাকে। আমি আশা করব এটা পাবলিক সেক্টর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে না, তাহলে জনগণের যে করের টাকা সেটা পাবলিক অ্যালোকেশনের মাধ্যমে হয়তো আরও মিসইউজ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু পিপিপিতে হয়েছে অনেক দেশে, এছাড়াও পিপিপিতে যদি হয়, ইভেন কমপ্লিটলি প্রাইভেট সেক্টর, প্রাইভেট ওনারশিপেও যদি হয়,
এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাজেটারি অ্যালোকেশন প্রয়োজন ছিল, এই প্রোগ্রামটাকে এগিয়ে নেওয়ার জন্য। সো আমরা ঘোষণাতেও দেখছি না, কোনো প্রোগ্রাম ডিরেকশনও দেখছি না। সেই জন্য এটা আমি মনে করি একটু হতাশাজনক যে ব্যাংকিং গভর্নেন্স এটাকে ফিক্স করার মতো তেমন কিছু আমরা এই বাজেটে দেখিনি। কিন্তু এটা যদি আমরা ঠিক না করি, আমরা কিন্তু এই পুরো আমাদের যে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ, ইয়েস বাজেট ওয়াজ ইন ইটস স্টেটমেন্ট ভেরি সিনসিয়ার টুয়ার্ডস ইনফ্লেশন, কোনো সন্দেহ নাই। কিছু উদ্যোগে সিনসিয়ার ছিল, আরও বেশি উদ্যোগ নিতে পারতো, আমি আবারও বলছি। কিন্তু সেটা যদি অর্জন করেও, আপনার অনুষ্ঠানের প্রথম প্রশ্নটা যে মূল্যস্ফীতির লক্ষ্য কি অর্জন করতে পারবে, যেটা ডক্টর মইনুল ইসলাম বলেছে, আমিও একমত ওনার সাথে। পারবে নাকি আমরা দেখব, কিন্তু 6.5-এ নামিয়ে আসাটা সহজ হবে না। মেবি এই টার্গেটটাই কিছুটা হয়তো আনরিয়ালিস্টিক আমার মনে হচ্ছে, যেখানে 20 মাস ধরে সরকারের হিসেবেই 9%-এর উপরে ইনফ্লেশন রেট। কিন্তু যদি পারেও, ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ কি বাগে আনতে পারবে উইদাউট অ্যাড্রেসিং ফরেন এক্সচেঞ্জ ইনস্টেবিলিটি, উইদাউট অ্যাড্রেসিং দ্য ব্যাংকিং গভর্নেন্স? এগুলো আবার একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, আমি যেটা বললাম। সুতরাং আমার এই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন যদি আনতে হয়, আমাকে ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জে মার্কেট এবং ব্যালেন্স অফ পেমেন্টে যে ইনস্টেবিলিটি, এবং ব্যাংকিং সেক্টরে গভর্নেন্স ফেইলিওর থেকে যে এনপিএল-এর বিস্ফোরা, সেটা আবার যেইভাবে ফরেন এক্সচেঞ্জ রেজিমকে মানে ফার্দার ডিটোরিয়েট করছে, প্লাস ব্যাংকিং সেক্টরের ইন্টারমিডিয়েশন ক্যাপাসিটি অর্থনীতির জন্য সেটাকে ধসিয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, এটা যতক্ষণ আমি ঠিক না করব, আমি ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জকে স্টেবিলাইজ করতে পারবো না। জি জি মাস্টার ভাই, স্যার আপনার কাছে আসবো। স্যার আমাদের আরেকটা বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, বিরতির পরেই আসবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আবারও যেতে চাই চট্টগ্রামে অধ্যাপক মইনুল ইসলামের কাছে। স্যার, বিরতির আগে আমরা যে আলোচনাটি করছিলাম যে ব্যাংকিং খাতের সুশাসন নিয়ে, এই বাজেটে রপ্তানি এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই নিয়ে কি কোনো নির্দেশনা বা বার্তা আছে কিনা? আসলে আমি মকসুদের সাথে একমত যে ব্যাংকিং সেক্টর সম্পর্কে আমরা আশা করেছিলাম যে অর্থমন্ত্রী মহোদয় অনেক কিছু বলবেন এবং অনেক ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু খেলাপি ঋণের ব্যাপারে এই বাজেটে তিনি কিছুই বলেননি। এবং এই যে খেলাপি ঋণ সমস্যাটা, এটা আসলে সত্যিকার ভাবে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে, কিন্তু তার প্রধান অংশটা অর্থ ঋণ আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মামলার অধীনে থাকায় সেগুলিকে ক্লাসিফাইড লোনে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। একইভাবে যে 66,000 কোটি টাকা রাইট অফ করা হয়েছে, সেগুলোকেও খেলাপি ঋণের ক্লাসিফাইড লোনে অন্তর্ভুক্ত করা যায় না। অতএব খেলাপি ঋণ সমস্যাটা অনেক বেশি গুরুতর আকার ধারণ করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটাকে দমন করার জন্য কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমি বারবার যেটা উল্লেখ করি যে 1998 সালে তদানীন্তন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন প্রত্যেক ব্যাংকের শীর্ষ 10 ঋণ খেলাপির জন্য তিনি ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করার প্রস্তাব করেছিলেন, কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এই প্রস্তাবে তখনকার সরকারও সাড়া দেয়নি, পরবর্তী কোনো সরকারও সাড়া দিচ্ছে না। আমি আশা করেছিলাম যে বর্তমান অর্থমন্ত্রী কিছুদিন আগে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদেরকে উনি দমন করার ব্যবস্থা করবেন বলে একটা কথা বলেছিলেন। অতএব আমি বাজেটে আশা করেছিলাম যে এ সম্পর্কে কিছু ব্যবস্থা থাকবে, কিন্তু এই সম্পর্কে কিছুই বলা হয়নি। একই সাথে হুন্ডির বিরুদ্ধেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই বাজেটে। হুন্ডি ব্যবস্থাকে যদি দমন করা না যায়, তাহলে পুঁজি পাচার বন্ধ হবে না। শুধু ওই 15% কর দিয়ে সেই কালো টাকা সাদা করার জন্য এটা পুঁজি পাচারকে কোনোভাবেই খুব বেশি প্রভাবিত করবে না। এখানে যে খুব বেশি অর্থ পাওয়া যাবে সেটাও আমি মনে করি না। অতএব হুন্ডির বিরুদ্ধে কার্যকরভাবে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আমরা এই যে ফর্মাল চ্যানেলে যদি রেমিটেন্সের প্রবাহকে বাড়াতে চাই, তাহলে হুন্ডির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া, হুন্ডিওয়ালাদের দেশীয় এজেন্টদেরকে জেলের ভাত খাওয়ানোর আইন করা ছাড়া, তাদেরকে জেলে ঢুকানো ছাড়া আমরা সহজে
এই হুন্ডি আমার মনে হয় যে কারিগরি ত্রুটির জন্য স্যারের ঠেকাতে সঙ্গে পারবো না আমরা। জি বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে পতন হয়েছে সেটাকেও আমরা ঠেকাতে পারবো না। আরেকটি বিষয় আমি খুব হতাশ জি হয়েছি, স্যার 1 মিনিটে সেটা স্যার শেষ করবেন স্যার। অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে আমাদের নবায়নযোগ্য খাত সমূহ থেকে বিদ্যুৎ 40% বাড়ানোর একটা প্রক্রিয়ায় সরকার রয়েছে। কিন্তু আমি আশা করেছিলাম যে সরকারের পক্ষ থেকে সোলার প্যানেল আমদানি এবং ব্যাটারির উপরে তিনি কর হার কমাবার একটা ঘোষণা দেবেন। এবং এই যে ভারতের যে প্রাইম মিনিস্টার সোলার রুফটপ সোলার প্রোগ্রামে যে 47,000 রুপি দিয়ে যে 3 কিলোওয়াট বিদ্যুতের জন্য যে একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেখানে 47,000 রুপি থেকে 18,000 রুপি সরকার ভর্তুকি দেবে প্রত্যেক মানে গৃহের মালিকদেরকে। এরকম একটা প্রোগ্রাম যদি আমরা চালু করতে পারি বাংলাদেশে, তাহলে আমি মনে করি যে রুফটপ সোলার প্যানেলের যে ব্যবহার সেটা অনেক বাড়ানো যাবে। এবং এটা বাড়ানো গেলে আমাদের নবায়নযোগ্য সূত্র থেকে বিদ্যুৎ আমরা অনেকখানি জি বাড়াতে পারবো, এবং তাতে আমাদের আমদানিকৃত এলএনজি এবং কয়লার উপরে যে নির্ভরশীলতা সেটা অনেকখানি কমে আসবে। জি আমি আশা করব যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই ব্যাপারে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করবে। জি স্যার, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। মাসুর ভাই, সময় একদম ধন্যবাদ। শেষ, 30 সেকেন্ডে আপনি যদি সাম আপ করেন। বাজেটে কিছু সদিচ্ছা দেখেছি, সেটা আমার মনে হয় অনুপ্রেরণাদায়ক, বিশেষ করে ইনফ্লেশনের ব্যাপারে। তবে এটা সীমাবদ্ধ ছিল বাজেটের ফিচার্সে, যেমন জেনারেল ফিচার্সে, সাইজ, এডিপির সাইজ, এগুলোতে। কিন্তু স্পেসিফিক টুলস এখানে বোধহয় আরও আনার সুযোগ আছে, যেহেতু বাজেট এখনও পাস হয়নি, আরও 20 দিনের মতো আছে। আমার মনে হয় আরও কিছু জায়গায় যেখানে কর হার কমানো যেতে পারে সেইটা দেখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ব্যাংকিং, ম্যাক্রো ইকোনমির যে একটা চ্যালেঞ্জের একটা বড় অংশ ব্যাংকিং সেক্টরের যে দুরবস্থা, এই ব্যাপারে এগেইন বাজেট খুব বেশি কিছু করতে পারবে সেটা নয়, এটাকে অন্য পলিসি ইন্টারভেনশন দিয়ে গভর্নেন্স ঠিক করতে হবে। কিন্তু বাজেটে অন্তত সিগন্যালটা এবং কিছু প্রোগ্রামের ব্যাপারে ডিরেকশন সেটা দেওয়া দরকার, নাহলে আস্থা একেবারেই হারিয়ে যাচ্ছে। আর তৃতীয়ত হলো ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন নিঃসন্দেহে হাইয়েস্ট প্রায়োরিটি থাকবে, কিন্তু আমাদের যে লং টার্ম কিছু প্রায়োরিটি আছে, আমাদের এক্সপোর্ট কম্পিটিটিভনেস, আমাদের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, আমাদের এফডিআই যেটা একেবারেই কম কম্প্যারেটর কান্ট্রিদের তুলনায়, আমাদের ডাইভার্সিফিকেশনের জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ, সেই সব জায়গায় বাজেটকে একেবারে নজর ফিরিয়ে নিলে চলবে না। সেই জায়গায় যতটুকু সম্ভব এই ছোট বাজেটের মধ্যে তাকে চালিয়ে যেতে হবে, তার উপর ফোকাসটা। জি মাসরুর ভাই, অশেষ ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মঈনুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিজের সঙ্গেই থাকুন।